হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান বই রয়েছে সেই ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা সেই চ্যাপ্টার কিছুটা কমপ্লিট করেছি। আজ আমরা তারপর থেকে তো এর আগে আমরা হচ্ছে সৌরশক্তি পর্যন্ত করেছিলাম পুরো কমপ্লিট। আজ আমরা যেটা করব দেখো বায়ুশক্তি। বায়ুশক্তি মানে কি? বায়ুকে কাজে লাগিয়ে কি তৈরি করবে? শক্তি। বায়ুশক্তি মানে হচ্ছে বায়ুকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করবে, সেই শক্তিকে আমরা স্টোর করব। কালিটা নিয়ে নিই দেখো। তাহলে এই বায়ু শক্তিকে এই বায়ু শক্তি থেকে কি করতে পারি? বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি। বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করবে, তার জন্য দেখো এখানে দেখো এই ছবিটা দেখো ভালো করে। এখানে কি দেখানো হচ্ছে ছবিতে? এখানে যে ছবি রয়েছে, ছবিতে দেখো একটা ব্লেডের মতো তিনটে, এই যে একটা দণ্ড রয়েছে, তার তিনটে পাখা রয়েছে। এই পাখাটাকে ঘুরিয়ে, এটাকে বায়ুকল বলে, এই বায়ুকলকে ঘুরিয়ে, এই বায়ুকল, এটার নাম কি? বায়ুকল। তাহলে এই বায়ুকলের সাহায্যে কি তৈরি করা হয়? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ু কল বলে। এই বায়ু কলের সাহায্যে আমরা কি করি? বায়ু শক্তিকে ট্রান্সফার করি কিসে? ইলেকট্রিক্যাল এনার্জিতে বা বৈদ্যুৎ শক্তিতে। তাহলে এইটা যদি হয়, এর মধ্যে কি থাকে? এর মধ্যে মোটর না জেনারেটর থাকে? দেখো, মোটর আর জেনারেটরের মধ্যে ডিফারেন্স কি? যদি তুমি বলো মোটর আর জেনারেটরের, যদি দেখো জেনারেটর, মোটর আর জেনারেটরের মধ্যে কি করে? মোটর কি করে? মোটর হচ্ছে তোমার হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল এনার্জিক্যাল মানে হচ্ছে বিদ্যুৎ শক্তিকে কিসে করে? বিদ্যুৎ শক্তিকে কিসে কনভার্ট করে? যান্ত্রিক শক্তিতে। এটা মোটর কি করে? যান্ত্রিক শক্তিতে ট্রান্সফার করে বিদ্যুৎ শক্তিকে, বা তড়িৎ শক্তি লিখে নিতে পারে। এটা তড়িৎ শক্তিকে কোথায় ট্রান্সফার করে? যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক শক্তি মানে কি? মোটরের সাহায্যে আমরা জল তুললাম বা বিভিন্ন কাজ করলাম, ঠিক আছে, মোটরের সাহায্যে। এটা হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে ট্রান্সফার করে। জেনারেটর কি করে? জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে ট্রান্সফার করে। এই যান্ত্রিক শক্তিটা কি হতে পারে? যেরকম আমরা জেনারেটর দেখি বিয়ে বাড়িতে দেয়। কোথায় বিয়ে বাড়িতে দেয়? কি করে? ওখানে ডিজেল বা কেরোসিন দিয়ে থাকে, তাই তো? ওই ডিজেল বা কেরোসিন হচ্ছে কি? এখানে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি ট্রান্সফার হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। তড়িৎ শক্তিতে। তাহলে এখানে যে বায়ুকল, এই বায়ুকলের ভেতরে, এর ভেতরে কি থাকে? একটা জেনারেটর লাগানো থাকে। তাহলে এই জেনারেটরটা কি করে? এই জেনারেটরটাই কি করবে? এই বায়ু শক্তিকে গতিশক্তিতে ট্রান্সফার করবে, ঠিক আছে? তাহলে দেখো, দেখো এখানে অনেকগুলো বায়ুকল পরপর বসানো রয়েছে। তাহলে অনেকগুলো বায়ুকল পরপর বসিয়ে একটা যে জিনিস তৈরি হচ্ছে, একটা সিস্টেম মতো তৈরি হচ্ছে, একে বলে উইন্ড এনার্জি ফার্ম। তাহলে একটা যে ফার্ম তৈরি হবে, এর নাম কি? উইন্ড এনার্জি ফার্ম। এই প্রত্যেকটা একটা করে কি? বায়ুকল। এরকম অসংখ্য বায়ুকল বসানো রয়েছে, সেই জিনিসটাকে বা সেই সিস্টেমটাকে বা সেই অঞ্চলটাকে কি বলবো? উইন্ড এনার্জি ফার্ম। তো দেখো বায়ুশক্তি কি? এগুলো বেসিক জিনিস। বায়ুশক্তি মানে কি? বায়ুশক্তি প্রবাহিত বায়ুর গতিশক্তিকে, বায়ুর গতি শক্তিকে বায়ুশক্তি বলে। বায়ুশক্তি প্রবাহিত বায়ুর গতিশক্তিকে, মানে বায়ুতে যে গতি থাকে, বায়ুর যে স্পিড থাকে, সেইটাকে কি বলছে? বায়ুশক্তি বলছে। মানে বায়ুশক্তি প্রবাহিত বায়ুর গতিশক্তিকে বায়ুশক্তি বলে। মানে এটাকে আমরা, এইটা কেটে দাও, এটা এটা লাগবে না। তাহলে প্রবাহিত বায়ুর গতিশক্তি কি বলে? বায়ুশক্তি বলে। এটার জন্য শুনতে খারাপ লাগছে। এবার দেখো, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে কি তৈরি করে? কাজে লাগিয়ে বায়ুকলের ব্লেড, ও যেটা দেখালাম, বায়ুকলের ব্লেড বা পাখা এবং টারবাইন, ওর ভেতরে টারবাইন থাকে। জেনারেটর, ওর ভেতরের কি? টারবাইনের সাহায্যেই তো করা হয় না? টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এক্ষেত্রে কি? গতিশক্তি, যান্ত্রিক শক্তি। এক্ষেত্রে গতিশক্তি, এক্ষেত্রে কি হয়? গতিশক্তিটা কিসে কনভার্ট হয়? যান্ত্রিক শক্তি। তারপর যান্ত্রিক শক্তি কিসে? বিদ্যুৎ শক্তি। একটু আগেই দেখালাম দেখো এটাতে। এখানে আমরা কি বলেছি? এর মধ্যে জেনারেটর থাকে। জেনারেটরটা কি? প্রথমে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিটা কি? তড়িৎ শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি, তার মানে এর মধ্যে কি রয়েছে? বায়ু শক্তি। তাহলে প্রথম বায়ু শক্তিটা কিসে ট্রান্সফার হবে? যান্ত্রিক শক্তিতে। প্রথমে বায়ু শক্তিটা কিসে কিসে ট্রান্সফার হবে? বায়ু শক্তি থেকে কিসে ট্রান্সফার হলো? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, সেটাই। দেখো এক্ষেত্রে গতিশক্তি বায়ু শক্তিতে ট্রান্সফার হবে, সেই বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হবে। তারপর কি বলছে? উইন্ড এনার্জি ফার্ম কি? অনেকগুলো বায়ুকল পরপর বসে, ওইটাই। একটি বৃহত্তর অঞ্চলে অনেক বায়ুকল বসিয়ে উইন্ড এনার্জি ফার্ম তৈরি করা হয়, যেটা ছবিতে আমরা দেখিয়েছি। তামিলনাড়ু, এটা ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে কি রয়েছে? সবচেয়ে বড় হচ্ছে উইন্ড এনার্জি ফার্ম রয়েছে। তামিলনাড়ুর তুতিকোরিন, বলছে তামিলনাড়ুর তুতিকোরিন। উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে উইন্ড এনার্জি ফার্ম রয়েছে। কোথায় কোথায় রয়েছে? তামিলনাড়ুর তুতুকুড়িনে রয়েছে, উড়িষ্যার পুরীতে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে উইন্ড এনার্জি ফার্ম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা? তুতিকোরিন, যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর কন্যাকুমারীতে, ওই যে ওইটাই তুতিকোরিন ওর নাম। যেটা কোথায়? তামিলনাড়ুর কোথায় রয়েছে? কন্যাকুমারীতে। ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম অবস্থিত, যেটা স্পেসিফিক ভাবে বলেছে না। এটা কি? তামিলনাড়ুর যেই
তামিলনাড়ুতে যেটা রয়েছে সেটার নাম কি? তুতিকোরিন। এবার ওই তুতিকোরিন যে উইন্ড এনার্জি ফার্ম রয়েছে সেটা তামিলনাড়ু কোথায় রয়েছে? কন্যাকুমারীতে। সেটা কোথায় রয়েছে? কন্যাকুমারীতে। তাহলে কন্যাকুমারীতে অবস্থিত ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম রয়েছে। এটা হচ্ছে কত? 380, এটা অনেক বই ভ্যারি করতে পারে। 300 এসে মানটা 380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তারপরে দেখো কি বলছে। এবার বায়ু বলছে বায়ু শক্তির ব্যবহার। আমরা যে বায়ুকলের সাহায্যে আমরা কি করেছি? বায়ু শক্তিকে কিসে কনভার্ট করেছি প্রথমে? বায়ু শক্তিকে আমরা কিসে করেছি? বায়ু শক্তি থেকে আমরা প্রথমে যান্ত্রিক শক্তি করেছি। তাহলে যান্ত্রিক শক্তি, আর যান্ত্রিক শক্তিটাকেই আমরা কিসে কনভার্ট করেছি পরে? এখান থেকে আমরা তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তিতে কনভার্ট করেছি না? তাহলে এখানে বলছে কি করা যায়? যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। নদীতে পালতোলা নৌকা চালানোর জন্য এটা ব্যবহার করা হয়। নদীতে পালতোলা নৌকা চালানোর জন্য এটা ব্যবহৃত হয়। জলকে ওপরে তোলার জন্য ব্যবহৃত হয়। গম পেশাই বা আটাকাল চালানোর জন্য এটা ব্যবহৃত হয়। এই ব্যবহারগুলো পড়তে হবে, এগুলো তো বেশি ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো বায়ুশক্তি ব্যবহারের সুবিধা। এটা কি ছিল দেখো? বায়ুশক্তি ব্যবহার। এবার বায়ুশক্তি ব্যবহারের সুবিধা কি? এক তো বায়ুশক্তি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পুনর্নবীকরণযোগ্য বলছে, পুনঃনবীকরণযোগ্য। পুনঃনবীকরণযোগ্য শক্তির উৎস হিসাবে কাজ করে। পুনঃনবীকরণযোগ্য শক্তির উৎস হিসাবে কাজ করে মানে কি? একবার এই শক্তি ফুরিয়ে গেলে কি একবারে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, মানে পুনরায় বারবার ইউজ করা যাবে এই শক্তি, তাই তো? তার জন্য একে বলছে পুনঃনবীকরণযোগ্য শক্তি। পরিবেশ দূষণ কি হয়? কম হয় আর কি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ সুবিধা হবে। কারণ কি? জীবাশ্ম জ্বালানি কি একটা সীমিত সীমিত ভান্ডার। জীবাশ্ম জ্বালানি কি একটা সীমিত সম্পদ, যেটা হচ্ছে একসময় এসে ফুরিয়ে যাবে। তাহলে এই জীবাশ্ম জ্বালানিকে যদি আমরা আস্তে আস্তে ব্যবহার কমাতে থাকি, আর এই সব ব্যবহার মানে এই সব অচিরাচরিত শক্তির ব্যবহার যদি বাড়াতে থাকি, বা অপ্রচলিত শক্তির ব্যবহার যদি বাড়াতে থাকি, তাহলে ওই প্রচলিত শক্তির ব্যবহার আস্তে আস্তে কমবে, যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে, সেটাই বলছে। তারপরে দেখো কি বলছে, পরের স্লাইডে কি রয়েছে। বায়ুশক্তি ব্যবহারের অসুবিধা। এবার চলে আসো বায়ুশক্তি ব্যবহারের অসুবিধা। কি অসুবিধা রয়েছে? কেবলমাত্র উপকূলবর্তী এবং মরু অঞ্চলে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। কেন? এইটা কেবলমাত্র তোমার খোলা একটা ফাঁকা জায়গা লাগবে। সেটা হচ্ছে কোথায় বেশি হাওয়া হয় সাধারণত? সাধারণত সমুদ্র এলাকাবর্তী অঞ্চলগুলোতে বেশি হাওয়া হয়। তাহলে ওই সমুদ্র এলাকার জায়গায় এই জিনিসটা তৈরি করতে হবে, এই বায়ুকল তৈরি করতে হবে, বা উইন্ড এনার্জি ফার্ম তৈরি করতে হবে, অথবা মরু অঞ্চল যেখানে বাতাসের পরিমাণ বেশি থাকে, বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। আর কি? আবহাওয়ার উপর নির্ভরশীল। যদি হাওয়া জোরে হয় তবেই কি বিদ্যুৎ শক্তি তৈরি হবে, না হয়তো হবে না। বায়ুর বেগ বেশি থাকতে হবে, সেটাই বলছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কম, অন্যান্য তুলনায় বিদ্যুৎ ক্ষমতা কি হয়? কম হয়। আর কি? প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের খরচ বেশি। কারণ যে ওই যে উইন্ড এনার্জি ফার্ম সিস্টেমটা দেখছো, এই যে এটা তৈরি করতে তো প্রথম অনেক খরচ হবে না? এটা প্রথম তৈরি করতে কি অনেকটা খরচ হবে, সেটাই বলছে। এটা তৈরি করতে প্রথমে গিয়ে অনেক খরচ হয়। প্রথম অবস্থায় অনেক খরচ, পরে আর খরচ নেই। পরে কম খরচ, কিন্তু প্রথম অবস্থায় সবচেয়ে বেশি। প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের খরচ বেশি। এরপরে চলে আসো। এরপরে কি রয়েছে? জোয়ার ভাটার শক্তি। দেখো জোয়ার ভাটার শক্তি বলছে চাঁদের মহাকর্ষ বলে। জোয়ার ভাটা কেন হয়? এক তো চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীতে সমুদ্রের জল, বলছে পৃথিবীতে সমুদ্রের জল প্রতিদিন দুবার ফুলে ওঠে, একে বলে জোয়ার, এবং প্রতিদিন দুবার নেমে যায়, একে বলে ভাটা। জোয়ারের সময় সমুদ্রের জলের উচ্চতা বেশি থাকায় দ্রুত বেগে জল নদীতে ঢোকে, আবার ভাটার সময় নদীর জলের উচ্চতা বেশি থাকার জন্য জল দ্রুত বেগে নদী থেকে সমুদ্রের দিকে যায়। নদীতে বাঁধ তৈরি করে বলছে এই তীব্র জল প্রবাহের দ্বারা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। মানে কি? আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই নদীতে এখানে তুমি বাঁধ দিয়েছো, এই দিকটায় নদী রয়েছে, নদীতে বাদ দিয়েছো। তাহলে যখন জোয়ার হবে, জোয়ারের সময় কি হবে? নদীতে জলের পরিমাণ কি হবে? বেশি হবে। জোয়ারের সময় নদীতে জলের পরিমাণ কি বেশি? যদি জলের পরিমাণ বেশি হয় তখন এই জলটা কি অনেক বেশি উচ্চতায় উঠবে। এই জলের পরিমাণ অনেক বেশি, তখন এই গেটটা মনে করো খুলে দিলাম, এখানে একটা গেট রয়েছে, এই গেটটা খুলে দিলাম, আর এখানে আমরা কি লাগাবো? এখানে এখানে টারবাইন লাগিয়ে রেখেছি। তাহলে জল এখান থেকে যাওয়ার সময় টারবাইনকে ঘোরাবে, ঘোরানোর ফলে কি হবে? বিদ্যুৎ শক্তি তৈরি হবে। তাহলে এইভাবে জোয়ারের সময় হলো। যখনই জোয়ারের সময়, তার মানে সমস্ত এখানে যে পরিমাণ জল ছিল সেই জলটা আমরা এখানে নিয়ে নিয়েছি, সেই জলটা কি এখানে চলে এসেছে। তাহলে এখানে জলের পরিমাণ এখন বেশি। আর ভাটার সময় কি হবে? এখানে জল কি হবে? ভাটার সময় কি হবে? ভাটার সময় এখানকার জল কম হবে। তাহলে এই জলটা, এই গেটটা আবার খুলে দেবো, তাহলে যে গেটটা যখন এই খুলে দেবো এই জল এই পাশে আসবে। এই জল এই পাশে আসার জন্য আবার এখানে টারবাইন লাগানো থাকবে, টারবাইনকে ঘোরাবে, ঘোরানোর ফলে বিদ্যুৎ শক্তি তৈরি হবে। এইভাবে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। বোঝা যাচ্ছে কি বললাম? আর কি? জোয়ার ভাটার শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটাই।
পরে দেখো কি বলছে, এই যে এই বাদ দিয়ে এই যে এই বাদ সিস্টেম রয়েছে, জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদন বাদ সিস্টেম, দেখেছো? বাদ সিস্টেম, এই গেট খুলে দেবে যেখানকার গেট, তখন এই জল ওইদিকে যাবে, এখানে জোয়ারের সময়, আর যখন ভাটা হবে উল্টো দিক থেকে আসবে। পরের স্লাইডে আসো কি বলছে দেখো, বলছে জোয়ার ভাটার শক্তি ব্যবহারের সুবিধা। জোয়ার ভাটার শক্তি ব্যবহারের সুবিধা কি, এক তো পুনর্নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কি এটা পুনর্নবীকরণযোগ্য মানে কোনোদিন ফুরাবে না। পরিবেশ দূষণ কম হয় বা হয় না বললেই চলে, কেবলমাত্র বাঁধ তৈরি এবং রক্ষণাবেক্ষণ ছাড়া অন্য কোনো খরচ নেই, মানে ওখানে একটা বাঁধ তৈরি করতে হবে, দেখো এই বাঁধটা তৈরি করতে প্রচুর খরচ, আর এই বাঁধটা দেখাশোনা করার জন্য লোক লাগবে কিছু, তাহলে এইটা প্রচুর খরচ হবে প্রথম অবস্থায় বাঁধ তৈরি করতেই প্রচুর খরচ, এটাই বলছে। কেবলমাত্র বাঁধ তৈরি ও রক্ষণাবেক্ষণা বলছে, র যুক্ত খ মূর্ধন্য য় আকার, রক্ষণাবেক্ষণ ছাড়া অন্য কোনো খরচ নেই। পরে চলে আসো কি বলছে, জোয়ার ভাটা শক্তি ব্যবহারের অসুবিধা, কি কি অসুবিধা রয়েছে জোয়ার ভাটা, এক তো প্রাথমিক খরচ অনেক বেশি, মানে বাঁধ নির্মাণ করতে অনেক বেশি টাকা লাগবে, আর কি বাঁধ তৈরি করতে অনেক বেশি খরচ, দাঁড়াও একটু কালিটা অন্য চেঞ্জ করে নিই, বাঁধ তৈরি করতে কি অনেক খরচ, আর কি সব সময় বিদ্যুৎ পাওয়া যাবে না, সব সময় বিদ্যুৎ পাওয়া যায় না, যখন জোয়ার বা ভাটার জন্য তীব্র স্রোত থাকে তখনই বিদ্যুৎ তৈরি করা সম্ভব, মানে কি জোয়ার বা ভাটার সময় হলে ওদের ওদের নদীতে কি হবে, স্রোত বেশি হবে, সেই জলের স্পিডটা বেশি থাকতে হবে, তবেই তো টারবাইনটাকে ঘুরিয়ে কি করবে, বিদ্যুৎ শক্তি তৈরি করবে। তাহলে সবসময় বিদ্যুৎ পাওয়া যায় না, যখন জোয়ার বা ভাটার জন্য তীব্র স্রোত থাকে তখনই বিদ্যুৎ তৈরি করা সম্ভব, স্রোত না থাকলে সম্ভব নয়, বা বিদ্যুতের পরিমাণ অনেক কম হবে, উৎপাদিত শক্তির পরিমাণ অনেক কম। বাঁধ নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তন ও ভূমিক্ষয়ের আশঙ্কা থাকে, মানে বাঁধ নির্মাণ যখন করছো আশেপাশের কি থাকে, এখানে যে বাঁধ নির্মাণ করছো তাহলে আশেপাশের যে ভূমি রয়েছে সেটা কি ধস নামতে পারে, সেটা কি ধস নামতে পারে, সেটাই বলছে সেটা কি ধস নামতে পারে। এই যে গতিপথ নদী আবার কি নদীর গতিপথ চেঞ্জ করে গেল, মানে নদীতে তুমি বাদ দিয়েছো, নদী ওই রাস্তা দিয়ে গেলো, ওই পথ বাদ দিয়ে অন্য পথ দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা একটা সমস্যা, তখন আবার বাঁধ তৈরি করতে হবে অন্য কোথাও। এবং ভূমিক্ষয়ের আশঙ্কা থাকে, ভূমিক্ষয় মানে ভূমিতে ধস নামতে পারে বাদ দেওয়া থাকলে। পরে আসো, ভূতাপ শক্তি কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে নির্গত ম্যাগমার বেশিরভাগ অংশই ভূপৃষ্ঠের 5 থেকে 20 কিলোমিটার গভীরে বিভিন্ন শিলাস্তরের ফাঁকে আটকে যায়, মানে কি এখানে বলছে, ধরো কোথাও থেকে ম্যাগমা বেরিয়েছে, ম্যাগমা যখন বেরোবে, ম্যাগমা বেরোনোর পরে ভূপৃষ্ঠের 5 থেকে 20 কিলোমিটারের মধ্যে কি হবে, ম্যাগমার বেশিরভাগ অংশগুলো এখানে থাকবে, মনে করো এইসব কোথাও কোথাও ম্যাগমা এভাবে রয়েছে, আর ম্যাগমা কি প্রচন্ড গরম অবস্থায় থাকে, তাহলে এখান থেকে ম্যাগমাগুলো আছে এর মধ্যে শিলা স্তরের মধ্যে আটকে রয়েছে, এখানে একটা শিলা মনে করো রয়েছে, এখানে একটা শিলা রয়েছে, এইভাবে শিলা রয়েছে, তার মধ্যে ম্যাগমাগুলো আটকে রয়েছে। এই অবস্থায় তরল ম্যাগমা কঠিনে পরিণত হয়, তখন কি হয়, ম্যাগমাগুলো কঠিনে পরিণত হতে শুরু করে আর প্রচুর তাপ উৎপন্ন করে না, পৃথিবীর অভ্যন্তরে থাকা এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। মানে এই যে ম্যাগমা রয়েছে, এই ম্যাগমাগুলো কি হবে, আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে, ঠান্ডা হলে মানে কি কঠিন হবে, তাহলে কঠিন হতে গেলে তাকে তাপ ছাড়তে হবে, তাপ নির্গত করতে হবে, তাহলে ওই তাপগুলো এই 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 সাইডে এইসব জায়গায় থাকবে, এইকেই কি বলছে, ভূতাপীয় শক্তি। তাহলে এই ভূতাপীয় শক্তিকে আমরা বের করব কিভাবে, এবার ভূগর্ভে মনে করো গর্ত করেছো, এইভাবে লম্বভাবে কি গর্ত করছে, গর্ত করে দুটো পাইপ মনে করে প্রবেশ করানো হয়েছে এইভাবে, দুটো পাইপ, কি করব, একটা পাইপ দিয়ে জল ঢালা হবে, একটা পাইপ দিয়ে ঠান্ডা জল ঢালা হলো, ঠান্ডা জল, তাহলে যখনই ঠান্ডা জলটা আসবে এখানে তো গরম থাকবে না, গরম হয়ে যায়, গরমের সংস্পর্শে আসলে কি হবে, ওই জলটা কি গরম হয়ে যাবে, মানে স্টিমে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে, ওই বাষ্প তখন অন্য একটা পাইপের মাধ্যমে বাইরে বের করবো, আর এই পাইপের বেরোবে, এই মুখে লাগানো থাকবে টারবাইন, ওই পাইপটার মুখে লাগানো থাকে কি টারবাইন, টারবাইন এখানে লিখে দিচ্ছি, ওর মুখে কি থাকবে টারবাইন, ওই পাইপটার মুখে কি লাগানো থাকবে টারবাইন, টারবাইন কি করবে, ঘুরলেই কি হবে, তড়িৎ শক্তি তৈরি করবে। তাহলে এখানে বলছে দেখো, ভূপৃষ্ঠ গর্ত করে দুটি পাইপ প্রবেশ করানো হয়, একটি পাইপে ঠান্ডা জল ঢালা হয় যার নিচে গিয়ে ভূগর্ভের উত্তাপে স্টিমে পরিণত হয়, যেটা বলেছি, আর তীব্র বেগে অন্য পাইপ দিয়ে বেরিয়ে আসবে, স্টিম নির্গত পাইপের মুখে, যেটা দিয়ে বেরোচ্ছিল স্টিম নির্গত পাইপের মুখে টারবাইন রাখলে তা তীব্র বেগে ঘুরতে থাকবে এবং জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করবে। এই যে দেখো, এই জায়গায় আগের থেকে ডিটেক্ট করতে হবে যে কোথায় আছে, ভূতাপীয় শক্তি তো সব জায়গায় থাকবে না, ম্যাগমা তো সব জায়গায় নেই, তাহলে খুঁজতে হবে ওটা, খোঁজার পরে কি করতে হবে, দুটো পাইপ পাইপ দিতে হবে, এভাবে দুটো পাইপ প্রবেশ করানো হতে হবে, কারণ কি এর ভেতরে যে ম্যাগমা থাকবে সেটা প্রচন্ড গরম অবস্থায় থাকবে, তাহলে তুমি যখন বাইরে থেকে ঠান্ডা জল H2O ঢালবা, ঠান্ডা জল ঢালবা, তখন সেই জলটা কি গরম হবে, গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে, আর সেই জলীয় বাষ্পটাই কি করবে, স্টিম, এটাকেই বলে স্টিম, সেটা এই পাইপ দিয়ে যখন বেরোতে থাকবে তখন এই পাইপের মুখে তুমি টারবাইন রাখো, টারবাইন, এই পাইপটার মুখে কি রাখতে বলছে, টারবাইন রাখো, যদি টারবাইন রাখো, টারবাইনের ভেতরে কি থাকবে, জেনারেটর থাকবে, জেনারেটরের কাজ কি, বিদ্যুৎ শক্তি তৈরি করা, ব্যাস, যান্ত্রিক শক্তিকে কনভার্ট করবে বিদ্যুৎ শক্তি।
তারপরে দেখো কি বলছে, তাহলে এই দেখো ছবি এটার। ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা কি কি রয়েছে? এই শক্তি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, মানে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ দূষণ হয় না, এগুলো একই পয়েন্ট, পরিবেশ দূষণ হয় না, সবসময় বিদ্যুৎ পাওয়া যায়, সবসময় বিদ্যুৎ পাওয়া যায় এটা থেকে। আর কি ভূতাপীয় শক্তি ব্যবহারের অসুবিধা কি? পৃথিবীর সব স্থানে ভূতাপীয় শক্তির ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায় না, একটু আগে বলেছি, কারণ কি সব জায়গায় কি ম্যাগমা তুমি পাবে না সব জায়গাতে, তাহলে এইটা একটা এর ড্রব্যাক। আর কি বলছে? বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি, কারণ কি সব পাইপগুলো দেখছো, এই যে এইগুলো সিস্টেমগুলো বসাতে কি প্রচুর খরচ হয়, এই বগুলো বসাতে কি প্রচুর খরচ হয়। শক্তি উৎপাদনের সময় মাটির নিচে জল দূষণের সম্ভাবনা থাকে, এখানে যে শক্তি তৈরি করছো তুমি মাটির ভেতরে যখন কি এই মাটিতে পাইপ ঢোকাচ্ছ আর তুমি বাইরে থেকে জল মেশাচ্ছ, সেই জলের সঙ্গে তো অন্য কিছু মিশে থাকতে পারে না, সেগুলো গিয়ে কি করবে এখানকার পরিবেশটাকে দূষণ করবে, এখানে যে জল রয়েছে সেই জলটাকে দূষণ করবে, এই জল দূষণ করবে, কারণ মাটির নিচের জল থেকে, এটা তো জানি আমরা, নিচের জল দূষণের সম্ভাবনা থাকে, কারণ কি ম্যাগমার সাথে অন্য কিছু তো থাকতে পারে। এবার দেখো হটস্পট বা গরম বিন্দু কি? হটস্পট বা গরম বিন্দু কি বলছে? কোনো কোনো স্থানে ভূপৃষ্ঠের সামান্য নিচে গেলে, কোনো কোনো স্থানে ভূপৃষ্ঠের সামান্য নিচে গেলে নিচে গলিত শিলা বা ম্যাগমা, গলিত শিলা বা ম্যাগমা, এই যে ময়জবুল আকার গম ময়াকার মা, ম্যাগমার স্তর থাকে, এটা ম্যাগমা বানানটা ঠিক করে লিখে দিচ্ছি, ময়জবুল আকার গম ম্যাগমা, ম্যাগমার স্তর থাকে, ফলে সেখান থেকে সহজেই ভূতাপ শক্তি সংগ্রহ করা যায়, এই স্থানগুলিকে হটস্পট বলে। ওই একই জিনিস, ভূতাপ শক্তি মানে কি? পৃথিবীর যেসব স্থানে কেবলমাত্র ম্যাগমাগুলো রয়েছে, পৃথিবীর যেসব স্থানে কি ম্যাগমা রয়েছে, ম্যাগমার যে স্তরগুলো রয়েছে, এভাবে ম্যাগমার যে স্তর রয়েছে সেই স্তরগুলো কি সবসময় গরম অবস্থায় থাকবে, এখান থেকে কি শক্তি তৈরি করা যাবে, ওই স্থানগুলোকে কি বলছে? হটস্পট বা গরম বিন্দু। এরপরে চলে আসো বায়োমাস বা জীবভর। বায়োমাস বা জীবভর মানে কি? কৃষিজাত বজ্র। কৃষিজাত বজ্র মানে কি? ধরো ধান লাগিয়েছো, ধান লাগানোর ফলে ধানের সাথে যে বিভিন্ন আগাছা রয়ে গেছিলো তো তুলে ফেলা হয়, পরে শেষে তখন ধান কেটে নেওয়া হয়, তার সাথেও কিছু কিন্তু ধানের কিছু অংশ অবশিষ্ট থাকে, বাড়িতে বিভিন্ন ফল, বিভিন্ন সবজি রয়েছে, তার কিছু অংশ যেটা আমরা খাই আর যেটা হচ্ছে ব্যবহার করি না, বজ্র পদার্থ বলি, যেগুলো লাগে না সেগুলো একটা কি বজ্র পদার্থ, সেগুলোও কি একটা বায়োমাস। মৃত আগাছা রয়েছে বিভিন্ন, যে শাক পাতা, এগুলো গাছ, গুল্ম, এগুলো সব। আর কি কাঠ রয়েছে, কাঠও তো একটা জৈব বায়োমাস থাকবে, বায়োমাসের মধ্যে পড়বে ধানের তুষ। ধানের তুষ কোনটা? ধানটাকে যে ছাড়ানো, সিদ্ধ করে যে ধান ছাড়ালে যে খোসা পড়ে থাকে সেটাকে ধানের তুষ বলে, সেই সব ধানের তুষ। আর কি পানির মলমূত্র ইত্যাদিকে একসঙ্গে বায়োমাস বা জীবভর বলে। মানে কৃষিজাত বজ্র রয়েছে, মৃত আগাছা রয়েছে, কাঠ রয়েছে, ধানের তুষ রয়েছে এবং পানির মলমূত্র ইত্যাদিকে একসঙ্গে কি বলে? বায়োমাস বা জীবভর। তাহলে এই বায়োমাস বা জীবভর থেকে শক্তি তৈরি করা যায়, সেটাই বলতে দেখো কিভাবে। বায়োমাস শক্তি বা জৈব শক্তি, বায়োমাস বা জীবভর থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে? বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি বা জীব শক্তি কি? বায়োমাস বা জীবভর থেকে তুমি যে শক্তিটা পাবে সেটার নাম কি? বায়োমাস শক্তি নাম দিয়েছে, সেটার নাম কি? বায়োমাস শক্তি। বায়োমাসের ব্যবহার কি? বায়োমাসের ব্যবহারের সুবিধা কি? বায়োমাস হলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদনের পর যে জৈব আবর্জনা পড়ে থাকে তা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ হওয়ায় উত্তম সার হিসেবে ব্যবহৃত হয়। মানে বায়োমাস থেকে তুমি গ্যাস বের করলে, বায়োমাস থেকে যে গ্যাস বেরোবে তার নাম কি? বায়োগ্যাস। সেই বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তারপরে যে জৈব আবর্জনা যেগুলো পড়ে থাকবে সেগুলোর মধ্যে কি থাকে? নাইট্রোজেন আর ফসফরাস বেশি থাকে, আর নাইট্রোজেন আর ফসফরাস কি সার হিসেবে ব্যবহৃত হয়, নাইট্রোজেন আর ফসফরাস কি সার হিসাবে ব্যবহৃত হয়, সেটাই বলছে। বায়োমাসের ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়, এটা ব্যবহারে কি পরিবেশ দূষণ কম হয়। বায়োমাস ব্যবহারের অসুবিধা কি? বায়োমাসের তাপন মূল্য কম হওয়ায়, তাপন মূল্যকে আমরা পড়েছি, বায়োমাসের তাপন মূল্য কম হয়, মানে 1 গ্রাম বা 1 কেজি ভরের কোনো জ্বালানিকে জ্বালালে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এগুলো আমরা ডিটেলসে পড়েছি, অনেক ডিটেলসে। দহনের ফলে কম পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় এর দহনে, বলছে বায়োমাসের তাপন মূল্য কম হয় এর দহনে, মানে বায়োমাসের তাপন মূল্য অনেক কম, এই বায়োমাসগুলোকে যদি তুমি দহন করো মানে পোড়াও তাহলে তাপশক্তিও অনেক কম হবে, তাপশক্তিও অনেক কম হবে। এখানে দেখো চলে আসো পরে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, বলছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া একটা কিসে কাজ করে? বায়ুর উপস্থিতিতে। এরা কোথায় কাজ করে? মানে কি এরা বায়ুর উপস্থিতিতে, বায়ুর অনুপস্থিতিতে কাজ করে, বায়ুর অনুপস্থিতিতে, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে এরা কাজ করে, অনুপস্থিতিতে এদের শ্বসন কমপ্লিট হয়, অনুপস্থিতিতে কাজ করে কি করে? বায়োমাসকে ভেঙে ফেলে। মানে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে কি করবে? ভেঙে ফেলবে, বিয়োজিত করবে। ভেঙে ফেলা মানে কি? বায়োমাসকে
বায়োমাসকে ভেঙে কি করবে, গ্যাসে পরিণত করবে। কোন গ্যাস? CH4 তৈরি করবে বায়োমাস থেকে। তাহলে এই বায়োমাসটাকে ভাঙতে হবে। এটি ভাঙাটাকে কি বলছে? বিয়োজিত। ভাঙাটাকে কি বলছি? বিয়োজিত। তাহলে এই বিয়োজিত করতে যেসব কিছু ব্যাকটেরিয়াও আছে যারা সাহায্য করে, তাদের কি বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কোন? যাদের মধ্যে মিথানোকোকাস থাকবে, মিথানো ব্যাকটেরিয়াম থাকবে। তাহলে এই যে এইটা রয়েছে, এইটাকেই বলছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আর কি, এদের এদের শোষণের জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। দেখো, যেসব ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসের বিয়োজন করে প্রকৃতিতে মিথেন গ্যাস মানে CH4 গ্যাস মুক্ত করে, তাদের কি বলে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া উদাহরণ কি? মিথানোকোক্কাস আর কি মিথানো ব্যাকটেরিয়াম, ইম্পর্টেন্ট উদাহরণ। মিথানোজেনিক ব্যাকটেরিয়া এর আরো কিছু দেওয়া আছে, দেখো। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রধান কাজ হলো বায়ুতে মিথেন গ্যাস মুক্ত করা। তো মিথেন গ্যাস তৈরি করবে, তো মিথেন গ্যাসকে বায়ুতে রিলিজ করবে। আর কি, ধান ক্ষেত। আর কোথা 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 থেকে তুমি বায়োগ্যাস পাবা? ধান ক্ষেত, জলাভূমি ইত্যাদি বজ্র পদার্থের, বলছে ধান ক্ষেত এবং জলাভূমি, ধান ক্ষেত জলাভূমি ইত্যাদি, ধান ক্ষেত রয়েছে বা জলাভূমি রয়েছে, এদের ইত্যাদির বজ্র পদার্থের বিয়োজন ঘটিয়ে প্রকৃতিতে কি হয়? মিথেন গ্যাস তৈরি হয়। আর কি, উই পোকাদের, বলছে উই পোকাদের, এটা হর্ষে হুস্য। উই পোকাদের অন্ত্র ও গবাদি পশুর, বলছে উই পোকাদের অন্ত্র ও গবাদি পশুর পাকস্থলী রুমেন প্রকোষ্ঠে, বলছে পাকস্থলী রুমেন প্রকোষ্ঠে, পাকস্থলীর একটা প্রকোষ্ঠ রয়েছে, পাকস্থলীর একটা পার্ট রয়েছে যাকে কি বলবে? রুমেন প্রকোষ্ঠ। এই রুমেন প্রকোষ্ঠে কি করবে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে, মানে এই ব্যাকটেরিয়াগুলো ওখানে থাকে, যার ফলে কি মিথেন তৈরি করে। এর জন্য ক্যাটেলস রয়েছে যারা, মানে গবাদি পশু রয়েছে, গবাদি পশু মানে কি? গরু রয়েছে, হয়েছে, মোষ রয়েছে। এরা এদের এদের থেকে কি হয়? এদের গোবর, এদের যে স্টুল ত্যাগ করে, এরা যে বজ্র ত্যাগ করে, যেটা কি কেন? গোবর। এই যে গোবর তৈরি করে, এই গোবর থেকে কি তৈরি করা হয়? মিথেন তৈরি করা হয়। কারণ কি, এই মিথেন, এই গোবরের মধ্যে কোনগুলো থাকে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে। কারণ কি, এদের যে গরুর যে পাকস্থলী রয়েছে তার রুমেন্টে কি থাকে? এইগুলো থাকে, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া মানে মিথানোকোকাস আর মিথানো ব্যাকটেরিয়াম। তখন এই গোবর গ্যাসের মধ্যেও চলে আসে কিছু পরিমাণ। তাহলে ওই গ্যাস, এই গোবর গ্যাসকে বিয়োজিত করে তখন কি তৈরি করবে? মিথেন গ্যাস। পরে চলে আসো, বায়োগ্যাস বা জৈব গ্যাস। বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বায়োমাসের বিয়োজনের ফলে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে কি বলে? বায়োগ্যাস। আর ওই গ্যাসীয় মিশ্রণের প্রধান উপাদানের নাম কি? CH4, এতক্ষণ ধরে যেটা বলছিলাম। আরও সঙ্গে অন্য কিছু গ্যাস তৈরি হয়, কিন্তু প্রধান উপাদান কি? মিথেন। জৈব গ্যাস বলে বায়োমাসের প্রধান, বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। দেখো কত পার্সেন্ট থেকে? 75%। আর বাকি থাকে CO2 থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আর কি H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস থাকে, আর কিছু জলীয় বাষ্পও থাকে, কিন্তু মেন উপাদান কি? মিথেন। মেন উপাদান কি রয়েছে? মিথেন। তারপরে দেখো, পরের টপিকে কি বলছে? বায়োগ্যাসের ব্যবহার রয়েছে। বায়োগ্যাসের ব্যবহার কি? বায়োগ্যাস জ্বালানি রূপে, কারণ কি মিথেনকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। জ্বালানি রূপে রান্নার কাজে এবং বাড়িতে আলো জ্বালাতে ব্যবহৃত হয়। জল তোলার পাম্প, বলছে জল তোলার পাম্প হিসাবে, জল তোলার পাম্প চালাতেও এটা ব্যবহার করা হয়, মানে জল তোলার জন্য যে মোটর লাগবে সেই মোটরেও এইটা ইউজ করা যেতে পারে। পাম্প চালাতে ব্যবহৃত করা হয়। বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি? এক তো কাঁচামালের খরচ নেই, কারণ কি বাড়িতেই গোবর থাকলে তুমি এটা একটা বায়োগ্যাস গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারো বা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারবা। খরচ অনেকটা কম। আর বাড়িতে বিভিন্ন বজ্র পদার্থ যেগুলো হচ্ছে, তুমি সব যে সবজিগুলো নিচ্ছো, যেগুলো আবর্জনা, যেগুলো অবশিষ্ট পড়ে থাকে, সেগুলো ওর মধ্যে দিতে পারবা ওই গোবর গ্যাস প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে। আর কি, পরিবেশ দূষণ কম হয়, এখানে পরিবেশ দূষণ কম হয়। বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরির পর, বলছে বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরির পর পড়ে থাকা তরল বা কঠিন অবশিষ্ট সার হিসাবে ব্যবহৃত হয়। মানে গোবরকে তুমি নিয়ে এসছো, নিয়ে এসে গোবর থেকে তুমি করলে বায়োগ্যাস তৈরি করলে, মানে CH4 নির্গত করে দিলে গোবর থেকে। তাহলে গোবর তো পুরোটাই কনভার্ট হবে না CH4-এ। এই গোবরের থেকে কিছু কি হবে? CH4 তৈরি হবে। এখানে বিভিন্ন রকমের বিক্রিয়া হয়ে সেটা গ্যাস তৈরি করবে। আর বাকি যেটা পড়ে থাকবে সেইটাকে কি আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। সেটা তরল থাকতে পারে, কঠিন থাকতে পারে। বায়োগ্যাস ব্যবহারের অসুবিধা, এক তো ব্যাপক হারে শক্তি উৎপাদন তৈরি করতে পারে না, কম শক্তি চাহিদা, এটা কম শক্তির চাহিদা দেয়, মানে কম শক্তি দেয় অন্যান্য শক্তির তুলনায়। সব সময় কাঁচামাল পাওয়া সম্ভব নয়, সব সময় গোবর গ্যাস তুমি সব সময় গরু রাখতেই হবে ওর জন্য। তাহলে সবসময় কি কাঁচামাল পাওয়া সম্ভব নয়। আর দুর্গন্ধের সৃষ্টি হয়, এটা এটা তৈরি করার সময় এখানে প্রচুর গন্ধের সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়, যেটা বলছে। পরে দেখো, ডিগ্রেডেশন পদ্ধতি মানে কি? গোবর গ্যাসের থেকে, বলছে গোবর থেকে বা বিভিন্ন আবর্জনা থেকে, বিভিন্ন জৈব আবর্জনা থেকে যে মিথেন গ্যাস তৈরি করা হয়, যে বায়োগ্যাস তৈরি করা হয়, তাকেই কি বলে? তাকেই বলা হয় হচ্ছে
তাকেই কি বলা হয়, ডিগ্রেডেশন পদ্ধতি। ডিগ্রেডেশন পদ্ধতির জন্য আমরা একটা ছবি দেখছি, দেখো এই যে এটা কি বলছে, এখানে প্রথমে গোবরটাকে রাখা হবে, এখানে গোবর ঢালা হলো, আর সঙ্গে জল, কিছু পরিমাণ জলও ঢালা হবে, গোবর প্লাস জল। তাহলে এইটাকে এখানে মিশ্রিত করা হবে, এখানে কি হবে, মিশ্রিত করে তরল মতো করা হবে, অর্ধ তরল করা হবে। সেটা এই পাইপের মধ্য দিয়ে এই কক্ষে আসবে, এই কক্ষে এটা কিছুদিন থাকবে, কিছু সময় বা কিছুদিন থাকবে, থেকে এখান থেকে গ্যাস তৈরি হবে। আর এর মধ্যে দুটো লম্বা দণ্ড মতো থাকে, যেটাকে ঘোরানো হয়। তাহলে ঘোরানোর ফলে এখানে কি তৈরি করবে, গ্যাস তৈরি করবে। ওই গ্যাসটা এখানকার একটা চেম্বার দিয়ে, চেম্বারে থাকবে, তারপর সেইটা হচ্ছে এর মাধ্যমে বাইরে চলে আসবে, এই গ্যাসটাকে এর মাধ্যমে বাইরে বের করে নেওয়া হয়, বা এখানে অনেক সময় চেম্বারে রাখা হয়, সেটাকে স্টোর করে তারপরেও বের করা যায়। আর বাকি যে জিনিসটা পড়ে থাকবে, বাকি যে জিনিসটা পড়ে থাকবে অর্ধ তরল বা কঠিন হয়েছে, সেইটা এই নলের মাধ্যমে বাইরে আসবে, এখানে চলে আসবে। তারপর তুমি এখান থেকে এটা নিয়ে বাইরে নিয়ে গিয়ে সার হিসাবে ইউজ করতে পারো। তা দেখো, গোবর এবং জলের মিশ্রণ দিয়ে, গোবর এবং জলের মিশ্রণ দিয়ে কোমালয়ন ট্যাঙ্কটি ভর্তি করা হয়। কোমালয়ন ট্যাঙ্কটি মানে কোনটা, এই যে এই ট্যাঙ্কটাকে কোমালয়ন ট্যাঙ্ক বলে, এই ট্যাঙ্কটাকে, এটাকে বলে কোমালয়ন, কোমালয়ন, এটাকে বলে কোমালয়ন ট্যাঙ্ক, এটাকে কি বলে, কোমালয়ন ট্যাঙ্ক। তারপরে দেখো, গোল গম্বুজের মতো জায়গাটি ফাঁকা রাখা হয়, যেটা মাঝখানে দেখিয়েছি, গোল গম্বুজের মতো জায়গাটি ফাঁকা রাখা হয়, এই যে এটা, যাকে হচ্ছে ডাইজেস্টার বা গ্যাস কক্ষ বলে, যাকে ডাইজেস্টার বা গ্যাস কক্ষ বলে। আর কি রয়েছে, বায়োগ্যাসের পরিমাণ যত, বায়োগ্যাসের পরিমাণ বেশি হলে মিশ্রণের উপর চাপ প্রয়োগ করবে এবং মিশ্রণ ডান দিকে ট্যাঙ্কে চলে যাবে, যেটা এখানেই বললাম। এখানে যখন বায়োগ্যাস তৈরি হবে, তখন কি হবে, বায়োগ্যাসটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, আর ওই চাপ প্রয়োগ করবে, সেইটা হচ্ছে এইটা দিয়ে বাইরে চলে আসবে। আর কি, গম্বুজের ওপরে থাকা নলের মধ্য দিয়ে বায়োগ্যাসের নির্গমন ঘটবে, যেটা দেখেছি, আর ডান দিকের ট্যাঙ্কে জমা হওয়া মিশ্রণ সার রূপে ব্যবহৃত হবে, একে ডিগ্রেডেশন পদ্ধতি বলা হয়। পরে চলে আসো বায়োফুয়েল। বায়োফুয়েল কি, বায়োফুয়েল হচ্ছে জীবদেহ থেকে উৎপন্ন বিভিন্ন পদার্থ, বলছে জীবদেহ থেকে উৎপন্ন বিভিন্ন পদার্থ থেকে বিভিন্ন ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে। মানে জীবদেহ থেকে উৎপন্ন বিভিন্ন পদার্থ রয়েছে, সেই পদার্থ থেকে তুমি ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তাদের মধ্যে বিক্রিয়া করো বা চেঞ্জ করো, করে সেটাকে কি তৈরি করো, জ্বালানি হিসাবে ব্যবহার করো, তখন তাকে বায়োফুয়েল বলে। বায়ো মানেই জীব সংক্রান্ত বিষয়। যেমন দেখো বায়ো ইথানল, বায়ো ইথানল, যেটা এটা হচ্ছে অ্যালকোহল বলে, মদ হিসাবে ইউজ হয় বায়ো ইথানল, ইথানলটা। তাহলে ও এই বায়ো ইথানল রয়েছে, তারপর বায়ো ডিজেল রয়েছে, গোবর গ্যাস রয়েছে, এগুলো সব তো জৈব। এখান থেকে দেখো, এইগুলোকে কি বায়োফুয়েল বলে, এইগুলোকে বায়ো ইথানল, বায়ো ডিজেল আর গোবর গ্যাসকে। ভৌত অবস্থার উপর ভিত্তি করে বায়োফুয়েল তিন প্রকার হয়, যাতে কি কি রয়েছে, কঠিন বায়োফুয়েল মানে কি, শুকনো কাঠ রয়েছে, শুকনো কি রয়েছে, কাঠ রয়েছে, বাঁশ রয়েছে, পাটকাঠি রয়েছে, ঘুঁটে রয়েছে, আরও অনেক কিছু গাছ রয়েছে, শুকনো সবই থাকবে। তরল বা বায়োফুয়েল মানে কি, বায়ো ইথানল আর বায়ো ডিজেলকে বলবো তরল বায়োফুয়েল, বায়ো ইথানল আর বায়ো ডিজেল। গ্যাসের মধ্যে কি হবে, গোবর গ্যাস আর বায়োগ্যাস। গোবর গ্যাস আর বায়োগ্যাসের দুটোরই প্রধান উপাদান কি, মিথেন। প্রধানই দুটো উপাদান কি, মিথেন। তারপরে দেখো বায়ো ইথানল, দেখো এবার কি করে পাচ্ছে, আখ থেকে উৎপন্ন, বলছে আখ থেকে উৎপন্ন চিনি, আখের ছিবড়া, ঝোলা গুড়, ভুট্টা ইত্যাদি সন্ধান প্রক্রিয়া ফার্মেন্টেশন করিয়ে ইথানল তৈরি করা হয়। কি, চিনি রয়েছে, আখের ছিবড়া রয়েছে, ঝোলা গুড়, এগুলোকে কি করবে, সন্ধান প্রক্রিয়া করা হবে। সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়েছে, ইথানল, যেটা মদ হিসাবে ইউজ করা হয়, ইথানল তৈরি করা হয়েছে। এই জীবদেহ থেকে তৈরি হওয়া এর নাম, এর জন্য এর নাম কি, বায়ো ইথানল। জীবদেহ থেকে তৈরি হচ্ছে, জীব মানে কি, এই যে জীব মানে কোনটা, আখ রয়েছে, যেটা আখ, আখ থেকে যে চিনি তৈরি করছো, আখ তো, আখ থেকে তো চিনিটা এসছে, তাহলে আখটাতে কি, এখানে জৈব, এখানে আখটা কি জীব রয়েছে, তার জন্য একে বায়ো ইথানল বা জৈব ইথানলও বলতে পারো। এখানে হচ্ছে ঝোলা গুড় রয়েছে, ঝোলা গুড় কোথা থেকে হয়, সে একই জিনিস। ঝোলা গুড় কি করে তৈরি করবা, দেখো খেজুরের রস থেকে তৈরি করবা, তাহলে খেজুর গাছ তো একটা জৈব জীব রয়েছে। ভুট্টা রয়েছে, ভুট্টার মাধ্যমে এখানে তৈরি করতে পারো। এবার জীবদেহ থেকে তৈরি হওয়া না হওয়া এর নাম কি, বায়ো ইথানল। বায়ো ইথানলকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে, এবার কি বলছে, বায়ো ইথানলকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল করা হয়। মানে বায়ো ইথানল রয়েছে, বায়ো ইথানল রয়েছে, ইথানলের পরিমাণ বেশি থাকবে, বায়ো ইথানল থাকবে, তার সঙ্গে কিছু পরিমাণ তুমি পেট্রোল মেশালে, পেট্রোল কত, 20% মতো মেশানো হয়। তাহলে পেট্রোল 20%, এটা 80% যদি মেশানো হয়, তখন তাকে কি বলে, পাওয়ার অ্যালকোহল। আর এই পাওয়ার অ্যালকোহল গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। পাওয়ার অ্যালকোহল কি, গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো,
বায়োডিজেল দেখো, বায়ো ইথানল দেখেছি, বায়ো ইথানল পড়া হয়ে গেছে, এবার বায়োডিজেল দেখো। উদ্ভিদের তেল এবং ফ্যাটের, বলছে উদ্ভিদের যে তেল রয়েছে বা ফ্যাট রয়েছে, ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন আমরা কোথায় জানবো? এস্টারিফিকেশন বিক্রিয়াটা আমরা জানবো অর্গানিক কেমিস্ট্রি মানে টেনের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে জৈব রসায়ন বলে, সেখানে জানবো। ট্রান্স এস্টারিফিকেশনের ফলে বায়োডিজেল উৎপন্ন হয়, এক নম্বর। তারপর এক ধরনের গাছ রয়েছে যার নাম কি জ্যাটোফা, বলছে জ্যাটোফা, বলি জয় জ ফলা আকার টয়রোফলা ওকার, জ্যাটোফা, বলছে জ্যাটোফা গাছের বীজ থেকে উৎপন্ন, জ্যাটোফা গাছের বীজ নিয়েছো, সেই বীজ থেকে তুমি তেল তৈরি করলে, সেই তেলটাকে বায়োডিজেল হিসাবে ব্যবহার করা যেতে পারে। বলছে শ্যাওলা থেকে বিশেষ উপায়ে, মানে শ্যাওলা রয়েছে যে যেটা শ্যাওলা, শ্যাওলা থেকেও তুমি বায়োডিজেল তৈরি করতে পারবা। এর ব্যবহার কি? বায়োডিজেলকে ডিজেলের সঙ্গে মিশিয়ে, বলছে বায়োডিজেলকে ডিজেলের সঙ্গে মিশিয়ে গাড়িতে এবং জেনারেটরে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। আর কি? বায়োডিজেল জ্বালিয়ে, বলছে বায়োডিজেল জ্বালিয়ে শীতপ্রধান দেশে ঘর গরম করা হয়। এরপরে চলে আসো পাওয়ার অ্যালকোহল। একটু আগে বলেছি পাওয়ার অ্যালকোহল কি? ইথাইল অ্যালকোহল মিশ্রিত, বলছে ইথাইল অ্যালকোহল মিশ্রিত পেট্রোলকে পাওয়ার অ্যালকোহল বলে, মানে ইথাইল অ্যালকোহল বা বায়ো ইথানল যেটা ছিল, বায়ো ইথানল বা ইথাইল অ্যালকোহল একই কথা। বায়ো ইথানল যেটা ছিল সেটার নামই ইথাইল অ্যালকোহল, বায়ো ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এটা 80% থাকবে, এর সঙ্গে যদি তুমি 20% কি থাকবে? বলছে, ও একটু ভুল হয়েছে, সরি স্টুডেন্ট, এটা এক জায়গায় আমরা ভুল করেছি এখানে, হ্যাঁ একটু রেশিওটা আলাদা হয়ে গেছে। দেখো, পেট্রোল থাকবে 80%, বায়ো ইথানলে কি পেট্রোল থাকবে, পাওয়ার অ্যালকোহলে পেট্রোল থাকবে 80%, আর বায়ো ইথানল থাকবে কত? 20%, সরি সরি, বায়ো ইথানল থাকবে কত? 20%। এখানে দেখো তাহলে ইথাইল অ্যালকোহলের মধ্যে বায়ো ইথানল বা ইথাইল অ্যালকোহল কি? ইথাইল অ্যালকোহলের মানে কি? এর মধ্যে যে পেট্রোল রয়েছে সেই পেট্রোলটা থাকবে কত পার্সেন্ট? 80%, তাহলে পেট্রোল থাকবে হচ্ছে 80%, আর ইথাইল অ্যালকোহল থাকবে কত পার্সেন্ট? 20%, ইথাইল অ্যালকোহল থাকবে হচ্ছে 20%, ইথাইল অ্যালকোহল থাকবে 20%। এবং সামান্য পরিমাণ বেঞ্জিন থাকে, সামান্য পরিমাণ বেঞ্জিন থাকে, যার অনুপাত দরকার নেই, বেঞ্জিন থাকে যার মনে রাখার দরকার নেই মান কত। বেঞ্জিনের সংকেত কি? C6H6 হচ্ছে বেঞ্জিন, C6H6 হচ্ছে বেঞ্জিন। গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, গাড়িতে এটা কি? জ্বালানি হিসাবে, যেমন মিথেনের সংকেত কি ছিল? মিথেনের সংকেত CH4, সেরকম বেঞ্জিনের সংকেত C6H6। আমরা এগুলো অর্গানিক কেমিস্ট্রি করার সময় এর গঠন টঠন সব দেখবো, হয়েছে। পরেরটাই চলে আসো, কি বলছে? কোলবেড মিথেন। কোলবেড মিথেন মানে কি? কোলবেড মিথেন মানে মাটির নিচে, মাটির নিচে মানে ভূগর্ভে যে কয়লা থাকে, ভূগর্ভে যে কয়লা থাকে, কয়লার মনে করো এরকম স্তর রয়েছে, এই একটা কয়লার স্তর, এই একটা কয়লার স্তর, এইভাবে বিভিন্ন কয়লার স্তর থাকবে, অনেকগুলো কি কয়লার স্তর থাকবে, এইভাবে কয়লার স্তর রয়েছে। আর এই কয়লার স্তরের অনেকগুলো কি কয়লার স্তর থাকবে। এবার দেখো, এই কয়লার স্তরের মধ্যে মিথেন গ্যাসগুলো অধঃশোষিত অবস্থায় থাকবে, এই কয়লার স্তরের ভিতরে মিথেন গ্যাসগুলো অধ বলছে অধিশোষিত বা অধঃশোষিত অবস্থায় থাকবে, অধিশোষিত বা অধঃশোষিত অবস্থায় এই কয়লার স্তরের মধ্যে মিথেন গ্যাসগুলো থাকবে, মিথেন গ্যাসগুলো থাকবে, একেই বলবো সিবিএম, কোলবেড মিথেন। বলছে কোলবেড মিথেন, একে কি বলে? সিবিএম মানে হচ্ছে কোলবেড মিথেন। কোলবেড মিথেন মানে কি? কয়লা খনিতে কয়লার বিভিন্ন স্তর রয়েছে, মানে স্তরের মাঝে ফাঁকা থাকবে, ওই ফাঁকা স্তরের মধ্যে এই মিথেন গুলো গিয়ে থাকবে, একে বলবো অধিশোষিত থাকে, অধিশোষিত থাকবে, একে কোলবেড মিথেন বলে। এবার কোলবেড মিথেনে সামান্য পরিমাণ কি কি থাকে? কোলবেড মিথেনে তুমি সামান্য পরিমাণ প্রোপেন পাবা আর বিউটেন পাবা, প্রোপেন থাকবে আর সঙ্গে কি থাকবে? বিউটেন থাকবে। তাহলে কোলবেড মিথেনে সামান্য পরিমাণ প্রোপেন আর বিউটেন থাকে, প্রোপেন আর বিউটেন থাকে। পরে আসো, দেখো কি বলছে, মিষ্টি গ্যাস। এরপরে চলে আসো মিষ্টি গ্যাস। মিষ্টি গ্যাস কাকে বলে? মিথেন। বলছে মিষ্টি গ্যাস কাকে বলে? মিষ্টি গ্যাস হচ্ছে কাকে বলে? কয়লা খনিতে যে প্রাপ্ত মিথেন গ্যাস রয়েছে না, সেই মিথেন গ্যাসকেই বলছে মিষ্টি গ্যাস বলে। কেন বলে? কারণ মিথেন গ্যাসের মধ্যে H2S, হাইড্রোজেন সালফাইড, H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এর পুরো নাম কি? H2S এর নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, পুরো নাম কি? হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইড থাকে না, তাই একে মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস বলে, তাই একে মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস বলে। পরে আসো, কোলবেড মিথেনকে এবার কিভাবে সংগ্রহ করবে? কোলবেড মিথেনকে কিভাবে সংগ্রহ করবে? দেখো, কয়লার বিভিন্ন স্তরে জল আবদ্ধ থাকে, মানে কয়লার যে বিভিন্ন স্তর রয়েছে না, সেই কয়লার বিভিন্ন স্তরে তো মিথেন গ্যাস অধিশোষিত থাকেই, তার সাথে তো জলও থাকবে,
তার সাথে কিছু পরিমাণ কি থাকে, জল থাকে। এর ভেতরে কি জলও থাকে, আর কয়লা কয়লা অধিশোষিত অবস্থায়, মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে। এবার তুমি ভেতর থেকে পাইপ, বাইরে থেকে পাইপের মধ্যে প্রবেশ করাচ্ছ। যদি পাইপ প্রবেশ করানো হয় তাহলে পাইপের সাহায্যে জল বের করে আনা হয়, এর ভেতরে জল থাকবে, সেই জলটাকে বের করবো, পাইপের সাহায্যে জলটাকে বের করে দেবো। পাইপ প্রবেশ করানোর পরে জলটা পাইপের থেকে, পাইপের মাধ্যমে জলগুলো বের করে দেবো। তাহলে জল বের করলে এখানকার চাপ কি হবে, এখানকার চাপ কমে যাবে। জল বের করলে এখানকার চাপ কমে যাবে। আর চাপ কমলেই কয়লা যে অধিশোষিত, মানে কয়লা যে অর্ধশোষিত অবস্থায় মিথেন গ্যাসকে রেখেছিল, সেই মিথেন গ্যাসটা ছেড়ে দিতে হবে। সেই মিথেন গ্যাসটা কি করতে হবে, ছাড়তে হবে, তবেই কারণ এখানকার চাপ কি সেম থাকবে। এই মিথেন গ্যাসটাকে ছাড়বে, এই মিথেন গ্যাস যখন ছাড়বে সেই মিথেন গ্যাসটা ওই পাইপের মাধ্যমে ওপরে উঠে আসবে, পাইপের মাধ্যমে কি ওপরে উঠে আসবে, মিথেন গ্যাস পাইপের মাধ্যমে ওপরে উঠে আসবে। মিথেনকে অন্য পাইপ দ্বারা, সেটাই বলছে, অন্য একটা পাইপের দ্বারা একে সংগ্রহ করা হয়। পরে আসো, বলছে পেট্রো প্ল্যান্ট মানে কি, পেট্রো প্ল্যান্ট মানে কি, যেসব উদ্ভিদের রস, মানে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেসব উদ্ভিদের রসকে তুমি পেট্রোলিয়ামের মতো জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারো। পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়ে, পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়ে, পেট্রোল পড়ে, ডিজেল পড়ে, কেরোসিন পড়ে, তাই তো, পেট্রোল ডিজেল আর কেরোসিন। তাহলে পেট্রোলিয়ামের মতনই ওই রসটাকে তুমি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো, এদের কি বলে, পেট্রো প্ল্যান্ট বলে। দেখো কি লেখা, যেসব উদ্ভিদের রস পেট্রোলিয়াম জাত জ্বালানির বিকল্প, জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহার করা হয় তাদের পেট্রো প্ল্যান্ট বলে। যেমন হচ্ছে ইউফরবিয়েসিস গাছের নাম কি, ইউফরবিয়েসিস গাছের নাম কি, ইউফরবিয়েসিস। আর হচ্ছে অ্যাসক্লে বলছে, অ্যাসক্লেপিয়াসি বলছে, অ্যাসক্লেপিয়াসি এর নাম কি, অ্যাসক্লেপিয়াসি, অয়সগুলো আকার দন্তেশ অ্যাস, কয়লা একার পয়সি উন্তুস্ত একার পিয়াসি, অ্যাসক্লেপিয়াসি। পরে চলে আসো নেক্সট টপিকে কি বলছে, এরপরে চলে আসো মিথেন হাইড্রেট। তো দেখো, যে অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি ছিল, সেই শক্তিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এ পর্যন্ত পুরো কমপ্লিট। এরপরে যে টপিক রয়েছে সেটা হচ্ছে কোলবেড মিথেন, এরপর কোলবেড মিথেন হয়ে গেছে, এরপরে কি মিথেন হাইড্রাইট রয়েছে, মিথেন হাইড্রাইট, এরপরে কি থাকবে, মিথেন হাইড্রাইট। মিথেন হাইড্রাইট কি থাকবে দেখো, মিথেন হাইড্রাইট হচ্ছে কেবলমাত্র শীত প্রধান দেশ বা যেখানে টেম্পারেচার অনেক কম হয় সেখানে মিথেন হাইড্রেট পাবা। মিথেন হাইড্রেট মানে কি, মিথেন হাইড্রেট মানে হচ্ছে মিথেন কি করছে দেখো, যে বরফ রয়েছে না, যে বরফগুলো রয়েছে, মানে জল থাকবে, প্রথম কথা জল রয়েছে, মনে করো জল, জলের টেম্পারেচার যদি কমতে থাকে, মানে তাপমাত্রা যদি হ্রাস পেতে থাকে, তাহলে জল কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। আর বরফে পরিণত হলে এর গঠন কি হয়, কেলাসের মতো হয়, কেলাস। পরে আমি এই ক্লাসের ছবি দেখিয়ে দেবো, আজকে ছবি নেই কাছে। তো দেখো, বরফের যে বরফ রয়েছে সেই বরফ কি কেলাসের মতো আকৃতি গঠন করে। যখনই কেলাসের মতো আকৃতি গঠন করবে তখন এই কেলাসটা কি করবে, এই যে এই বরফ রয়েছে, বরফটাই তো কেলাস গঠন করেছে, কেলাসের মধ্যে ফাঁকা, কেলাসের মধ্যে মিথেন আবদ্ধ অবস্থায় থাকবে, কেলাসের মধ্যে মিথেনটা কি অবস্থায় থাকবে, আবদ্ধ, মানে ওই কেলাসের গঠনটা মিথেনটাকে ধরে থাকবে। একেই বলে মিথেন হাইড্রেট, একে কি বলে, মিথেন হাইড্রেট। মানে মিথেন হাইড্রেট হওয়া, হাইড্রেট মানে জল, মানে হাইড্রেট হওয়া, মিথেনকে হাইড্রেট করে রাখা, মানে মিথেন জলের মধ্যে আবদ্ধ থাকা। জল মানে কি, বরফ, বরফের কেলাস গঠন করেছে, ওই কেলাসের মধ্যে মিথেনকে আবদ্ধ অবস্থায় থাকবে, বা আবদ্ধ অবস্থায় আছে, তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় মিথেন হাইড্রেট। এই যে মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটের সংকেত কি রয়েছে, মিথেন হাইড্রেটের সংকেত মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। 4CH4.23H2O, এইটা, অথবা আবার এটাও লেখা যায় যে 4CH4.5.7H2O, এটাও লিখতে পারো। দেখো কি বলছে, দেখো নিম্ন তাপমাত্রায় বলেছিলাম, আর সঙ্গে উচ্চ চাপ কি থাকবে, উচ্চচাপ, মানে উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় জলের অণু জমে বরফের মতো কেলাসাকার কাঠামো তৈরি করে, বরফের মতো কেলাসাকার কাঠামো তৈরি করে, মানে বরফে পরিণত হয়ে যায়, যার মধ্যে মিথেন আবদ্ধ থাকে, মিথেনকে ধরে থাকে যার মধ্যে, একে কি বলে, মিথেন হাইড্রেট বলে। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2O, অথবা হচ্ছে 4CH4.5.7H2O। এরপরে চলে আসো কি বলছে, মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়, বলেছি মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়, এক তো যেখানে টেম্পারেচার অনেক কম থাকে, তাহলে মেরু অঞ্চলে সঞ্চিত বরফ, যে বরফ রয়েছে মেরু অঞ্চলে, সেই বরফের নিচে থাকতে পারে। মেরু অঞ্চলে যে পাললিক শিরা রয়েছে সেখানে থাকতে পারে। শীতপ্রধান অঞ্চলে সমুদ্র এবং হ্রদের নিচেও এটা থাকতে পারে। আর উপমহাদেশের সীমানায় সঞ্চিত পলির নিচে, উপমহাদেশের সীমানায় যে পলি সঞ্চিত রয়েছে সেই পলির নিচেও হচ্ছে কি থাকতে পারে, মিথেন হাইড্রাইট থাকে। মিথেন হাইড্রাইটের সংকেত কি বলেছি, 4CH4.23H2O, অথবা আরেকভাবে লেখা যায় 4CH4.5.7H2O। পরে আসো, পরেরটা কি বলছে দেখো,
পরেরটা দেখো, মিথেন হাইড্রাইডের বৈশিষ্ট্য। এক তো মিথেন হাইড্রাইড কি কেলাসাকার কঠিন পদার্থ, যার আরেক নাম কি ক্ল্যাথ রেট। বলছে ক্ল্যাথ রেট মানে কি, যে কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করে সেটার নামই আরেক নাম কি, সেটার আরেক নাম হচ্ছে ক্ল্যাথ রেট। বলছে ক্ল্যাথ রেট জাতীয় যৌগ, ক্ল্যাথ রেট মানে ক্ল্যাথ রেট মানে কি, বেসিক্যালি ক্লাসাকার কঠিন পদার্থ ক্লাস তৈরি করবে, যার মধ্যে ক্লাসাকার তৈরি করবে, যার মধ্যে কি থাকবে, মিথেনগুলো আবদ্ধ থাকবে। মিথেন এই ছবি আমি পরে দেখাবো, পরে পরে একদিন এই ছবি পরের দিনকে আমি দেখাবো, এই যে কিভাবে কেলাসাকার কেলাস তৈরি হয়, মানে কিভাবে কেলাসের ছবিগুলো হয় সেগুলো। দেখো মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটে বলছে মিথেন হাইড্রেটে কত পার্সেন্ট মিথেন থাকে, 13.3% মিথেন থাকে। আর 1 লিটার কঠিন মিথেন হাইড্রেটকে, যে মিথেন হাইড্রেট রয়েছে সেই মিথেন হাইড্রেটের যদি পরিমাপ করো, যদি মনে করো সেটা 1 লিটার রয়েছে তরল অবস্থায়, মনে করো 1 লিটার রয়েছে, তাহলে 1 লিটার ওইটার থেকে তুমি 170 লিটার মিথেন পাবা, 170 লিটার কি পাবা, মিথেন পাবা। বুঝেছো কত, তাহলে অনেক বেশি মিথেন। মিথেন হাইড্রেটকে আগুন বলছে মিথেন হাইড্রাইডকে আগুন বরফ বা ফায়ার আইস বলে, কারণ মিথেন হাইড্রাইডের মধ্যে কি থাকে, যে বরফের, যে মনে করো বরফের কেলাসাকার এইভাবে কেলাস তৈরি করেছে বরফের, এইভাবে এইভাবে কিউব আকৃতির মতো যৌগ তৈরি করেছে, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে হচ্ছে মিথেনগুলো আবদ্ধ রয়েছে, এর মধ্যে মিথেনগুলো আবদ্ধ রয়েছে এর মধ্যে। আর এই পুরোটা কি বরফের, এই পুরোটা কি বরফ, তাও এতে আগুন ধরবে, কারণ কি এর মধ্যে কি রয়েছে, মিথেন রয়েছে, এর মধ্যে কি রয়েছে, মিথেন। মিথেন থাকার জন্য কি আগুন ধরে যাবে, এই জন্য কি কি বলে আগুন বরফ বা ফায়ার আইস, এই জন্য কি কি বলে আগুন বরফ বা ফায়ার আইস। তারপরে দেখো মিথেন হাইড্রাইডকে কিভাবে, মিথেন হাইড্রাইড থেকে মিথেন নিষ্কাশন। এবার মিথেন যে হাইড্রাইড পেয়েছো, যার সংকেত কি 4CH4.23H2O, অথবা আর একটা লেখা যায় সেটা হচ্ছে 4CH4.5.7H2O, যেটা তুমি লিখেছো। এটার থেকে তুমি, এইটার থেকে কিভাবে, এর থেকে কিভাবে তুমি মিথেন বের করবা। এক তো এই জিনিসটাকে উত্তপ্ত করে দাও, তাহলে বরফ গলে যাবে। এক তো উত্তপ্ত করে করা যেতে পারে, আর কি, আর হচ্ছে এইটা হচ্ছে সাধারণত কি, মনে করো সমুদ্রের নিচে রয়েছে, তাহলে তুমি পাইপ প্রবেশ করাচ্ছ এর মধ্যে, পাইপ, ওই পাইপের মধ্যে তুমি কি CO2 গ্যাস দিয়ে দাও, CO2 গ্যাস, তাহলে CO2 গ্যাস গিয়ে এই মিথেনকে সরিয়ে দেবে। এই যে মিথেন রয়েছে, মিথেনকে সরিয়ে দিয়ে CO2 হয়, এখানে CO2 জায়গা বসবে, মিথেন সরে যাবে, মানে মিথেনকে প্রতিস্থাপন করবে। মিথেনকে সরানো মানে মিথেনকে প্রতিস্থাপিত করা, এই যে প্রতিস্থাপিত করা, মিথেনকে প্রতিস্থাপিত করা। আর যে মিথেন বেরোবে সে মিথেন চলে আসবে, মিথেনটা তখন কি করবে, এই মিথেনটা তখন অন্য একটা পাইপের মধ্য দিয়ে, অন্য একটা পাইপের মাধ্যমে, বা সেই পাইপের মধ্যেই অন্য একটা পাইপের মাধ্যমে মনে করো বাইরে চলে আসলো, অন্য একটা পাইপের মাধ্যমে বাইরে চলে এসছে। তাহলে এইভাবে এইভাবে এটাকে সংগ্রহ করা করা যেতে পারে। আর এগুলো করা অনেক কঠিন কাজ, সংগ্রহ করা এখান থেকে। এবার মিথেন হাইড্রেট ব্যবহারের অসুবিধা কি, দেখো সেটাই বলছিলাম, যেটা সংগ্রহ করা অনেক কঠিন। এক তো মিথেন হাইড্রেট কেবলমাত্র নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে স্থায়ী হয়, কারণ কি মিথেন হাইড্রেটের তাপমাত্রা বাড়লে ওটা গলে যাবে, কারণ বরফ, বরফ গলে যাওয়া মানে কি ওর স্ট্রাকচারটা ভেঙে যাওয়া, আর স্ট্রাকচার ভেঙে যাওয়া মানে কি মিথেন গ্যাস কি হবে, মিথেন গ্যাস ডুবে যাবে, বা মিথেন গ্যাস কি হবে, উড়ে যাবে, মিথেন গ্যাসটা কি হবে, উড়ে যাবে, গ্যাস তো, গ্যাসকে তুমি আর ধরতে পারবে না তখন। তাহলে মিথেন গ্যাস কেবলমাত্র নিম্ন তাপমাত্রা, মিথেন হাইড্রেট কেবলমাত্র কি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে স্থায়ী, মানে কি যৌগটা স্থায়ী রয়েছে, মানে ভাঙিনি। তাপমাত্রা বৃদ্ধি পেলে বরফ গলে যাবে এবং মিথেন গ্যাস মুক্ত হয়ে যাবে, বাতাসে চলে যাবে, অর্থাৎ মিথেন গ্যাস সংগ্রহ করা কঠিন। তারপরে মিথেন হাইড্রেট থেকে উৎপন্ন মিথেন গ্যাসকে, বলছে মিথেন হাইড্রেট থেকে উৎপন্ন মিথেন গ্যাসকে যদি সঠিকভাবে সঞ্চয় এবং ব্যবহার না করা হয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হয়ে দাঁড়াতে পারে। মানে মিথেন হাইড্রেট থেকে তুমি অনেক পরিমাণ মিথেন পাবা, কারণ 1 লিটার মিথেন হাইড্রেট থেকে তুমি 170 লিটার মিথেন পাচ্ছ, যেটা অনেক বেশি পরিমাণ। 170 লিটার মিথেন পাচ্ছ, এই 170 লিটার মিথেন এক 1 লিটার থেকে এসছে না। 2 লিটার হলে 2 × 170 হতো, মানে 340 লিটার সিএইচ করে আসতো। তাহলে উৎপন্ন মিথেন গ্যাসকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার না করতে পারো বা সঞ্চয় না করতে পারো, তাহলে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হয়ে দাঁড়াবে। কারণ কি গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস গ্যাস দেখায় কে, CH4 দেখায়, CH4 দেখায়। তো দেখো, এই হচ্ছে আমাদের যে প্রথম চ্যাপ্টার ছিল, সেটার নাম কি পরিবেশের জন্য ভাবনা। আর পরিবেশের জন্য ভাবনা আমরা পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। দেখো এর আগে আমরা যেইভাবে ক্লাসটা করাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম ছিল, এইভাবে। তো আজকে কেন এইভাবে করেছি, কারণ ওইভাবে টাইপ করতে অনেক টাইম লেগে যাচ্ছে, যা ঠিকমতো ক্লাস দিতে পারছিলাম না, এর জন্য আমি হচ্ছে এইভাবে করেছি। ঠিক আছে, তো দেখো এরপরে এবার আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো আজকে। আরও 2-1 দিন হয়তো চলতে পারে, কিন্তু কারণ কি এর ওপরে আমরা হচ্ছে 200-250 MCQ প্র্যাকটিস করে ফেলবো, মানে 200-250 হচ্ছে MCQ বলতে, MCQ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে এক 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 নাম্বারের, আর MCQ তো থাকবেই, প্লাস শর্ট টাইপ কোশ্চেনও থাকতে পারে, এগুলো আমরা করাবো। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, কিছু কোশ্চেন আছে আজকে মনে হয় 50-50 থাকতে পারে। তো দেখো প্রথমটা হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে। বলছে রেডিও যোগাযোগ ব্যবস্থার বিশেষ ব্যবহৃত, রেডিও যোগাযোগ ব্যবস্থা মানে কি, আমরা যে
চারটে লেয়ারে, পাঁচটা লেয়ারে ভাগ করেছিলাম না বায়ুমণ্ডলকে। সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে ট্রোপোস্ফিয়ার ছিল, তারপরে কি ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার ছিল। তার মানে কি ছিল? স্ট্রোপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেজোস্ফিয়ার ছিল, তারপরে কি ছিল? থার্মোস্ফিয়ার ছিল, তারপরে কি ছিল? এক্সোস্ফিয়ার ছিল। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারেই তো রেডিও বেতার তরঙ্গ, থার্মোস্ফিয়ারেই কি থাকে? বেতার তরঙ্গ, আর বেতার তরঙ্গই তো রেডিও যোগাযোগ ব্যবস্থার প্রধান। তাহলে এটা কোথায় হবে? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার হবে। এটার অ্যান্সার কি হবে? থার্মোস্ফিয়ার। এটার অ্যান্সার কি হবে? থার্মোস্ফিয়ার। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরটিতে অধিকতম বায়ু দূষণ ঘটে? যেখানে কি হয়? বিভিন্ন রকমের প্রাকৃতিক ঘটনা ঘটে। বিভিন্ন রকমের প্রাকৃতিক ঘটনা কোথায় ঘটে? বিভিন্ন রকমের প্রাকৃতিক ঘটনা কোথায়? ট্রোপোস্ফিয়ার হয়। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ দূষণ কোথায় ঘটে? ট্রোপোস্ফিয়ারে ঘটে। সবচেয়ে বেশি পরিমাণ দূষণ কোথায় ঘটে? ট্রোপোস্ফিয়ার। এইগুলো আমরা ডিটেলসে পড়েছি সব। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডলে CO2 বাড়তে সাহায্য করে? CO2 কে পাতন পদ্ধতি না, CO2 মানে কি? বাড়া মানে কি? মনে করো তুমি মিথেনকে পোড়ালে, বায়ুতে মিথেনকে পোড়ানোকে কি বলে? দহন বলে। বায়ুতে মিথেনকে পোড়ানো মানে হচ্ছে দহন। আর দহন করলে কি হবে? এখান থেকে CO2 গ্যাস তৈরি হবে। এই CO2 গ্যাসই কি করবে? এই CO2 গ্যাসই তো ওজোন স্তর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, বা হচ্ছে CO2 বাড়তে সাহায্য করবে। কোনটা তাহলে? দহন। উত্তর তাহলে কোনটা হবে? দহন। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে বলছে? ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে বলো? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 45 পর্যন্ত একটা লেয়ার থাকে, যাকে ওজোন লেয়ার বলে। ওজোন স্তরের ঘনত্বের একক যে এককে প্রকাশ করা হয় তাকে কি বলে? ডপসন একক বলে, ডিইউ বলে তাকে। এগুলো সব পড়েছি। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ কি? আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া। এগুলো সব আমরা ডিটেলসে পড়েছিলাম। ওজোন স্তর ধ্বংস কারা করে? ওজোন স্তর ধ্বংস কারা করে বলো? ওজোন স্তর ধ্বংস কারা করে? ওজোন স্তর তো CO2 ধ্বংস করেই। CO2 ধ্বংস করে, কার্বন মনোক্সাইড করে না। নাইট্রোজেন অক্সাইড আর নাইট্রোজেন বলছে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটোই করে। তাহলে উত্তর কোনটা? এটা। P2O5 করে না, ও অক্সিজেন তো করেই না। তাহলে কোনটা অ্যান্সার? এটা। তারপরে চলে আসো কি বলছে। তারপরে এটা 7টা হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2 গ্রিন হাউস গ্যাস, CH4 গ্রিন হাউস গ্যাস, CFC গ্রিন হাউস গ্যাস, তাহলে অক্সিজেন। O2 আর N2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। ওজোন স্তর ধ্বংসে বলছে, ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে? ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে? কোন গ্যাসের রয়েছে? CFCর ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে ওজোন স্তর ধ্বংসের জন্য, প্রধান দায়ী। শীত প্রধান দেশে কাচের ঘরের মধ্যে যে গাছ রাখা হয়, কাচের ঘরের মধ্যে যে গাছ রাখা হয়, এই ধরনের ঘরকে কি বলে? গ্রিন হাউস গ্যাস বলে। কোথায় গেল? এই তো গ্রিন হাউস গ্যাস। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, এগুলো সব জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির মধ্যে কি পড়ে? কয়লা পড়ে, পেট্রোলিয়াম পড়ে। পেট্রোলিয়ামের মধ্যে কি পড়ে? পেট্রোল পড়ে, ডিজেল পড়ে, আর কি? কেরোসিন পড়ে। তাহলে ইথানল কি? বায়ো, এটা হচ্ছে বায়োগ্যাসের মধ্যে পড়ে, এটা হচ্ছে বায়োমাসের মধ্যে পড়বে। এটা অ্যান্সার তাহলে। তাহলে অ্যান্সার কোনটা? এটা। জীবাশ্ম জ্বালানি নয়, কোনটা? ওটা। সমস্ত শক্তির উৎসকে, সমস্ত শক্তির উৎস আমরা জানি সূর্য, ছোটবেলা থেকে পড়ে আসছি। সমস্ত শক্তির উৎস কি? সূর্য। কোনটি অপ্রচলিত শক্তি নয়? কোনটি অপ্রচলিত শক্তি? অপ্রচলিত শক্তি মানে কি? ব্যবহার যেগুলোর ব্যবহার আগে করা হতো না, এখন করা হয়। আগে করা হতো না, এখন করা হয়। আর যেগুলো ব্যবহার, যেগুলো কোনোদিন শেষ হবে না। তাহলে দেখো, বায়ুশক্তি কোনোদিন শেষ হবে? হবে না। সৌরশক্তি কখনো শেষ হবে? হবে না। ভূতাপ শক্তি শেষ হবে? হবে না। তাহলে কোনটা? কোনটা অপ্রচলিত শক্তি নয়? এটা প্রচলিত শক্তি, ডিজেল। তারপরে বায়োগ্যাসের মূল উপাদান কি রয়েছে? বায়োগ্যাসের মূল উপাদান CH4 রয়েছে। বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় বলো? মেরুজ্যোতি হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ারে দেখা যায় না? থার্মোস্ফিয়ারে। এলপিজি গ্যাসের মূল উপাদান কি? এলপিজি গ্যাসের বলো, এলপিজি গ্যাসের মূল উপাদান কি? বিউটেন। এগুলো সব আমরা পড়েছি সব। এখন আবার এগুলো যদি ডিটেলসে করাতে চাই তাহলে অনেক লম্বা ক্লাস হবে। তারপরে দেখো 17 থেকে হবে এবার। কি বলছে দেখো 17টা, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে যেগুলো শক্তি পুনরায় ব্যবহার করা যায়। পেট্রোল ব্যবহার করা যাবে একবার পোড়ানোর পরে? না। প্রাকৃতিক গ্যাস করা যাবে? না। কেরোসিন করা যাবে? না। তাহলে কি করা যাবে? বায়োগ্যাস করা যাবে। সৌরকোষ তৈরি করা হয় কি? সৌরকোষ তৈরি করা হয় অর্ধপরিবাহী দ্বারা, যার নাম কি? সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, না সিলিকন দিয়ে দিচ্ছি, সিলিকন আর জার্মেনিয়াম। বায়োমাস কি? বায়োমাস কি বলো দেখি। বায়োমাস হচ্ছে কি? বায়োমাস হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্জ বজ্র পদার্থ। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী বলে? অ্যাসিড বৃষ্টির জন্য, কোনটি দায়ী নয়, সরি, কোনটি দায়ী নয়। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী নয়?
এক তো NO2 দায়ী, SO2 দায়ী, CO2 দায়ী, তাহলে কোনটা? N2 দায়ী নয়। বলছে অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তি উৎস হিসাবে পরিগণিত হতে পারে কোনটা? পরিগণিত হতে পারে কোনটা? মিথেন হাইড্রেট। মানে ভবিষ্যতে মিথেন হাইড্রেট থেকে প্রচুর শক্তি তৈরি করা যেতে পারে, কারণ 1 লিটার মিথেন হাইড্রেট থেকে 1 লিটার মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন পাওয়া যাবে, যেটা অনেক পরিমাণ। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? বলো কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? নিচের মধ্যে কোনটার তাপন মূল্য সবচেয়ে বেশি? এলপিজি গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। এটা ছক করে আমরা পড়ে দিয়েছিলাম, এটা ছকেও আমরা পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তাহলে কোনটা হবে? এলপিজি। সাধারণত ভেজিটেবল অয়েল ও পানিজ ফ্যাটের সঙ্গে মিথাইল মিশিয়ে কি তৈরি করা হয়? মিথাইল মিশিয়ে কি তৈরি করা হয়? মানে যে সাধারণত ভেজিটেবল মানে জৈব, মানে জৈব জীবভরের সঙ্গে যখন আমরা মিথানল মেশাবো তখন তাকে কি বলে? তখন তাকে তাকে বায়োডিজেল বলে। তখন তাকে কি বলে? বায়োডিজেল বলে। এক অণু সিএফসির উৎসকরণের ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের প্রায় কত গুণ? এক অণু সিএফসির বলছে উৎসকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের কত গুণ? মানে এখানে CH4 রয়েছে আর এখানে সিএফসি রয়েছে। সিএফসির একটি অণুর ক্ষমতা কার্বনের, এই যে মিথাই যে হচ্ছে একটি অণুর ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের কত গুণ? তাই বলছে কার্বন ডাইঅক্সাইডের কত গুণ? কার্বন ডাইঅক্সাইডের 20,000 গুণ। কার্বন ডাইঅক্সাইড বলছে বলছে কার্বন ডাইঅক্সাইড ছিল না, কার্বন ডাইঅক্সাইড না, হ্যাঁ CH4 লিখেছে। কার্বন ডাইঅক্সাইডের কত গুণ? 20,000 গুণ। কার্বন ডাইঅক্সাইডের 20,000 গুণ। সমুদ্র বায়ু সৃষ্টির জন্য কে দায়ী? সমুদ্র বায়ু সৃষ্টির জন্য পরিচলন স্রোত দায়ী। ঝড় ও বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? ঝড় ও বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বলো ক্ষুব্ধ মণ্ডলে। ক্ষুব্ধ মণ্ডলের এক নাম কি? টোপোস্ফিয়ার। এগুলো সব আমরা ডিটেলসে পড়েছিলাম। ক্ষুব্ধ মণ্ডলের এক নাম কি? টোপোস্ফিয়ার। তারপরে চলে আসো, পরের টপিক কি রয়েছে? গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে কি হবে? গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে কি হবে? বলো গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশে উষ্ণতা কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে স্ট্র্যাটোপজ বলে। সব পড়েছি। গ্রিন হাউস গ্যাস কমাতে দরকার কি? কমানোতে দরকার গ্রিন হাউস গ্যাস কমাতে আমাদের কি দরকার? সিএফসির বলছে সিএফসির উৎপাদন নিয়ন্ত্রণ করা দরকার। সিএফসির উৎপাদনকে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ সিএফসি হচ্ছে প্রধান। সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয় কোনটা? সিলিকন, অর্ধপরিবাহী সিলিকন। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য দায়ীকে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য দরকার কেন? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য দরকার কেন? দরকার কারণ কি? অপচলিত শক্তির ব্যবহার। বলছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য দরকার অপচলিত শক্তির ব্যবহার। একদমই। জীবাশ্ম জ্বালানিকে যদি সংরক্ষণ করতে যাও তাহলে অপচলিত শক্তির ব্যবহার মানে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জলভাটার শক্তি, বায়োমাস শক্তির ব্যবহার কি হবে? বাড়াতে হবে, এবং পারমাণবিক শক্তির ব্যবহারও বাড়াতে হবে। বলছে সৌরকোষের সমবায়। বলছে সৌরকোষের সমবায়কে কি বলে? সৌরকোষের সমবায়কে কি বলে? সৌর প্যানেল বলে। মানে একটা সৌর কোষ ছিল, সেগুলোকে কিভাবে যুক্ত থাকে? শ্রেণী সমবায়ের পরপর যুক্ত করে যে একটা প্যানেল তৈরি করা হয় তার নাম কি? সৌর প্যানেল। ভারতবর্ষের কোথায় প্রচুর উইন্ড মিল দেখা যায়? ভারতবর্ষের কোথায় প্রচুর উইন্ড মিল দেখা যায়? সবচেয়ে বড় বৃহত্তম যেটা কোনটায়? পশ্চিমবঙ্গে দেখা যায়, উড়িষ্যাতেও দেখা যায়, কিন্তু সবচেয়ে বড় কোনটা? তামিলনাড়ু তুতিকুড়িন রয়েছে, যেটা হচ্ছে কন্যাকুমারীতে অবস্থিত। বোঝা গেছে? পরে চলে আসো নেক্সট। কি বলছে? 40টা কোশ্চেনই রয়েছে, দেখো নেক্সটে কি বলছে। নিচের জ্বালানিগুলির তাপন মূল্যের সঠিক ক্রমটি লেখো। কোনটা হবে তাই বলো। দেখো হাইড্রোজেনের সবচেয়ে বেশি হয়, প্রথম কথা হাইড্রোজেনের সবচেয়ে বেশি হয়, তাহলে এইটা আর এটা হবে না। এলপিজির থেকে হাইড্রোজেনের বেশি, তাহলে এলপিজির থেকে হাইড্রোজেনের বেশি কোনটা? এইটাই আছে। মানে কয়লার থেকে ডিজেল, ডিজেলের থেকে এলপিজি, এলপিজির থেকে হাইড্রোজেন। এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই মান আমি লিখে দিয়েছিলাম, এই মান, সেই মান মুখস্থ করতে হবে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রোজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। ওজোন স্তর ধ্বংসে সিএফসি থেকে উৎপন্ন কোনটি প্রধানত দায়ী? ক্লোরাইড মূলক রেডিকেল বলে, সিএল ডট। গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ীকে? গ্রিন হাউস ইফেক্টের জন্য কি দায়ীকে? অতিবেগুনি রশ্মি রয়েছে। কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? বলেই দিয়েছি টোপোস্ফিয়ার জলবায়ু নিয়ন্ত্রণ করে। টোপোস্ফিয়ার না, টোপোস্ফিয়ার হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ করে। তারপরে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে? মিথেনকে। বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপন্ন হয়, বায়োগ্যাস উৎপন্ন হয় কি কারণ? কি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কারণে। আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি? বায়ুর অনুপস্থিতিতে কাজ করে। বায়ুর অনুপস্থিতিতে কোনটাই রয়েছে? একটাতেই রয়েছে, বায়ুর অনুপস্থিতিতে। এটা বায়ুর অনুপস্থিতিতে রয়েছে। আর কি? জলের উপস্থিতিতে আর বায়ুর অনুপস্থিতিতে। মানে জল থাকতে হবে, কারণ কি গোবরটাকে গলানোর জন্য জল লাগবে, আর ওর মধ্যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া লাগবে, যেটা O2 অক্সিজেনের উপস্থিতিতে কাজ করে। এটাই তাহলে অ্যান্সার বি। তো আরো কিছু কোশ্চেন আমরা পরে নেক্সট ক্লাসে করব, তারপরে আমরা হয়তো নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ।
ওয়াচিং।